এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। এই মুহূর্তে বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে এই উন্মুক্ত প্রাঙ্গণে যারা বসে আছেন এবং এর বাইরে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আমরা বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গিয়ে ইত্যাদি ধারণ করে আসছি দীর্ঘদিন থেকেই। তারই ধারাবাহিকতায় এই মহান স্বাধীনতার মাসে আমরা এবারের আয়োজন করেছি এই বাংলাদেশ সামরিক জাদুঘরের সামনে। আমাদের সামরিক বাহিনীর ইতিহাস, সাফল্য, অর্জন ও ক্রমবিকাশকে সংরক্ষণ ও প্রচারের জন্যই প্রতিষ্ঠিত হয় এই সামরিক জাদুঘর। শুরুতেই এই জাদুঘর নিয়ে রয়েছে প্রয়োজনীয় কিছু তথ্য। বাংলাদেশের সামরিক ঐতিহ্য সুপ্রাচীন ও সমৃদ্ধশালী। ঈশা খাঁ, তিতুমির ও সূর্য সেনের মতো অসংখ্য বীরের গৌরবময় বীরত্বের গর্বিত উত্তরসূরি আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছি বীর বাঙালি হিসেবে। আর এই মহান মুক্তিযুদ্ধের সময় রক্তাক্ত রণাঙ্গনে জন্ম নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের সময় এই বাহিনীর সদস্যরা রণাঙ্গনে যেমনি জনগণের পাশে ছিল, তেমনি স্বাধীনতার পর যে কোনো সংকটে, দুর্যোগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রেখেছে। শুধু জাতীয় পরিসরেই নয়, 1988 সালে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা শুরু করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, সাফল্য, অর্জন ও ক্রমবিকাশকে সংরক্ষণ ও প্রচারের জন্যই 1987 সালে মিরপুর সেনানিবাসের প্রবেশদ্বারে গড়ে ওঠে এই সামরিক জাদুঘর। পরবর্তীতে এর গুরুত্ব ও দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে 1998 সালে প্রয়াত সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের পৃষ্ঠপোষকতায় জাদুঘরটি বিজয় সরণিতে স্থানান্তর করা হয়। জাদুঘরের প্রধান ফটক পেরুলেই বিশাল চত্বরের দুপাশে জাদুঘর ভবন পর্যন্ত প্রাচীর বরাবর সারিবদ্ধভাবে রক্ষিত আছে ট্যাঙ্ক ক্রুজার এবং 88 শতাব্দী থেকে বর্তমানকালের বিশাল আকার সব কামান। একটু এগুলেই সামনে পড়বে জাদুঘরের দ্বিতল ভবন। জাদুঘর ভবনের নিচতলায় দুপাশে সুপরিসর উন্মুক্ত গ্যালারিতে আছে বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধাস্ত্র ও সমরযান। উপরতলার দুটি হলঘরে 4টি গ্যালারি রয়েছে। এগুলো হচ্ছে অস্ত্রশস্ত্র গ্যালারি। এখানে রয়েছে প্রাচীন কাল থেকে বর্তমান কালের বিভিন্ন অস্ত্রশস্ত্র। রয়েছে সামরিক বাহিনীর পোশাক ও পদক গ্যালারি। এছাড়া রয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি ও বিজয় গ্যালারি। উল্লেখ্য, এই জাদুঘর পরিদর্শনের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। প্রতিদিনই সাধারণ মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাদুঘর পরিদর্শনে আসেন। সমরে, সংকটে, দুর্যোগে যে সামরিক বাহিনী অতন্দ্র, বিভিন্ন সময়ে তাদের বিনোদন ও মনোবল বৃদ্ধির জন্য রয়েছে সেনাবাহিনীর বিশেষ অর্কেস্ট্রা দল।
এই অর্কেস্ট্রা দলের ঐক্য বাদনে এবার আমরা শুনবো মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা দানকারী কয়েকটি গানের অংশ নিয়ে বিশেষ যন্ত্রসঙ্গীত। শুরুতেই বলেছি চলছে স্বাধীনতার মাস, কিন্তু আমাদের সত্তায় মননে যেভাবে চলছে পরজীবী হবার চাষ, তাতে ঘটতে পারে সর্বনাশ। স্বাধীন বাংলাদেশে বাংলা ভাষা ভুলিয়ে কৌশলে মাথায় হাত বুলিয়ে হিন্দি ইংরেজি গুলিয়ে যে অপভাষার জন্ম দেয়া হচ্ছে, তারই একটি করুণ পরিণতি দেখুন। যারা এই তো মামুনি খেতে আসো। मैं नहीं खाऊंगी। কেন খাবে না? এক লোকমা খাও প্লিজ। नहीं खाऊंगी, नहीं खाऊंगी, नहीं खाऊंगी। আরেক লোকমা খাও মা। नहीं खाऊंगी। যারা আসো বলছি। ना मैं नहीं आऊंगी। রহিম মিয়া, যে যারা একটু ধরে নিয়ে আসেন তো। नहीं खाऊंगी, नहीं खाऊंगी, नहीं खाऊंगी। রামু বলছে খাও ভাত খাও, আমি তোমাকে পার্কে ঘুরতে নিয়ে যাব। मैं पार्क में नहीं जाऊंगी। কেন যাবে না? না আম্মু একটু খাও প্লিজ। पहले मुझे डोरेमोन देखते दो, तब खाऊंगी। সারাক্ষণ শুধু ডোরিমন আর ডোরিমন, এখন আর দেখতে পারবে না। খাও বলছি। কি ব্যাপার? মা মেয়ে তো মনে হয় ঘরে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর বলো না, তোমার মেয়ে সারাক্ষণ এই ডোরিমন আর নবিতা নিয়ে আছে, শেষ পর্যন্ত চোখগুলো যাবে। पापा मम्मी झूठ बोलता है। শুনলা, তুমি তো ওর চোখলে চিন্তা করতেছো আর আমি চিন্তা করতেছি ওর ভবিষ্যৎ নিয়ে। যে হারে বিদেশি ভাষা শুরু করছে, কবে না জানে নিজের ভাষাটাই ভুলে জায়গা। আচ্ছা, দেশে এত চ্যানেল হচ্ছে, ওরা বাচ্চাদের জন্য একটা বাংলা কার্টুন ছবি বানাতে পারে না? এইসব নিয়ে কারও কোনো চিন্তা নাই। উল্টা বিভিন্ন চ্যানেলের নাটকে ভাষা বিকৃতির প্রতিযোগিতা চলতেছে। এরপর আছে পোলাপানের উপর এই কার্টুনের উৎপাত। পোলাপানের মাথাটাই নষ্ট করে দিব। খালি পোলাপাইনের দোষ দিতেছেন কেন ভাইজান? গত 21শে ফেব্রুয়ারির দিন সকালে আমি ফুল আনতে যে দেখলাম কয়েকজনে মিলে শহীদ মিনারের লাইগা ফুলের ডালি সাজাইতেছে, পাশে সিডি প্লেয়ারে উঁচা ভলিউম দিয়ে হিন্দি গান বাজাইতেছে। সে কি ফুর্তি! কি ভয়ঙ্কর বৈশাখী শো, একটু ভেবে দেখেছো? ভাবা ভাবির কিচ্ছু নাই। আমার মনে হয় এই ধরনের কার্টুন ছবি আর হিন্দি সিরিয়াল যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করা উচিত।
তা না হইলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। রাস্তাঘাটের বেআইনি যানবাহন নসিমন করিমনের চেয়ে ড্রয়িং রুমের এই ডোরিমন অনেক বেশি ভয়ঙ্কর। কিন্তু এখানেই শেষ নয়। এই যে দেখেও না দেখা, শুনেও না শোনা, বুঝেও না বোঝা, এ যেন কবি সুধীন্দ্রনাথ দত্তের উট পাখি কবিতার সেই পংক্তিটির মতো। অন্ধ হলেও কি প্রলয়ে বন্ধ থাকে? এ ধরনের অন্ধত্ব নিয়েই এবার অর্জুনের গান। চোখের কাটা, চোখের বালি, দুই চোখের বিষ, ইস ওরে ভাই ইস। কেউ চোখের মাথা খায়, কেউ চোরা চোখে চায়। বলবো কি আর ভাই, কারো চক্ষু লজ্জা নাই, কারো চক্ষু লজ্জা নাই। চোখ গেল, চোখ গেল, চোখ গেল তাই, এই চোখে আর দেখি না তো যা দেখতে চাই। দেখি ফাইল নরে ঘুষের টাকায় অথবা তদবিরের চাকায়। রাস্তাঘাটে মানুষ হাঁটে, ফুটপাতে দোকান, কেউ দেখে না, কেউ শোনে না, দেয় না তো কেউ কান। কেউ দেখে না, কেউ শোনে না, কেউ দেয় না কান। কেউ দেখে না, কেউ শোনে না, কেউ দেখে না, কেউ শোনে না, কেউ দেয় না কান। ভাইরে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ দেয় না কান। দুর্নীতিবাজ নীতির কথা বড় মুখে বলে, উপদেশের বাণী যারা শুনিয়ে হয় আত্মহারা, কাজের বেলায় তারাই দেখি অন্য পথে চলে। মিথ্যা বলতে এদের কারো চোখের পর্দা নাই। চোখ গেল, চোখ গেল, চোখ গেল ভাই। চোখের নজরে এমনি কইরা একদিন কইয়া যাবে, উড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও উড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। যা দেখি তা ঠিক থাকে না, দিনে দিনে বাড়ে। সেই বৃদ্ধির জ্বালা সবাই বোঝে হারে হারে। সারা দেশের পরিবেশে নানান রকম দূষণ মেশে, তার উপরে নদী দখল, বন দখল, ভূমি দখল, জনগণের বাড়ে ধকল, আছে বিদ্যা বুদ্ধি নকল। সকল কিছু দেখতে দেখতে শুধু মনে হয় আমার দুটি চোখ পাথর তো নয়। দুটি চোখে আর কত সয়, আর কত সয়, আর কত সয়। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। বিবেকের চোখ ছাড়া ভাই চোখ তো খুলে না, বিবেকের চোখ ছাড়া ভাই চোখ তো খুলে না। পোড়া চোখ, পোড়া চোখ, কেন তুই বন্ধ থাকিস না? কেন তুই অন্ধ থাকিস না? কেন তুই অন্ধ থাকিস না? মনের চোখ না খুলে মনকে প্রবোধ দেবার অবোধ চেষ্টায় বোধ শক্তি যখন হারিয়ে যায়, তখন প্রভেদ থাকে না সত্য আর মিথ্যায়, যে কারণে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে মিথ্যাচার। এবার খানিকটা প্রমাণ দেখুন তা। ভাই আপনি এখন কোন জায়গায়? আমি তো ফার্ম গেট পার হইলাম। আপনি? আমি আপনার ঘরের কাছে মিরপুরে। আপনার আর কতক্ষণ লাগবো? যদি জামে না পড়ি 10 মিনিটের মধ্যে বসে যাবো। আপনি ঘরে গিয়ে বসেন। জামে কি খালি আপনিই পড়েন? আমি তো একটা জামও পাইলাম না। যাগা আমি কিন্তু আইসা পড়ছি, নামতাছি। আয় হাই রে, আরেকটা জামে পড়লাম। চিন্তা করেন না, ছোট জাম ওখানে ছেড়ে দিব। আচ্ছা খোদা হাফেজ, আমি ঘরে ঢুকলাম, আইলে কথা হইব। আচ্ছা। তাইলে এতক্ষণ আপনি আমার লগে মিছে কথা কইলেন? আপনি কোন নাই? এবারে আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। আজকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মাঝখান থেকে আমরা 4 জন দর্শক নির্বাচন করব বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে। যেহেতু আজকে আমরা এসেছি এই সামরিক জাদুঘরের সামনে, তাই ইত্যাদির নিয়ম অনুযায়ী আমরা আজকে আমাদের মুক্তিযুদ্ধ এবং সামরিক বাহিনীকে নিয়ে কিছু প্রশ্ন করব আপনাদের। যিনি বা যারা সঠিক উত্তর দিতে পারবেন তারাই আসবেন আমাদের দ্বিতীয় পর্বে। যারা সঠিক উত্তর দেবেন তাদেরকে বাছাই করার জন্য আপনাদের মাঝখানে আমাদের 2 জন সহকারী রয়েছে। এখানটায় রয়েছে মামুন আর ওখানে রানা। তাহলে আমরা শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রথম জেনারেল পদবি পেয়েছিলেন যিনি, তার নাম কি? আমি দেখতে পাচ্ছি অনেকেই হাত তুলেছেন। ওখানে একজন, হ্যাঁ বলুন আপনি।
জেনারেল আতাউন গনি উসমানী। উত্তর সঠিক হয়েছে। এবার আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমি নাহিদ, আমি সরকারি চাকরি করি। অনেক ধন্যবাদ, বসুন আপনি। এবার আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত চরমপত্র কে পাঠ করেছিলেন? এম আর আক্তার মুকুল। উত্তর সঠিক হয়েছে। যেহেতু অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, তাই আমরা কাউকে নিতে পারছি না। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের গর্বিত সেনাবাহিনীর মূল মন্ত্র কি? আমি দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছেন। সবাই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, আমাদের সেনাবাহিনীর মূল মন্ত্র হচ্ছে, সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। যেহেতু সবাই উত্তর দিয়েছেন, এই প্রশ্নের উত্তরেও আমরা কাউকে নির্বাচন করতে পারলাম না। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। বাংলাদেশ সেনাবাহিনী প্রথম কবে জাতিসংঘ শান্তি মিশনে অংশ নেন? এখানে একজন দেখতে পাচ্ছি, বলুন আপনি। 1988 সালে। 88 সালে। উত্তর সঠিক হয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুমন দেবনাথ, আমি প্রবাসী। অনেক ধন্যবাদ। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। বাংলাদেশ সেনাবাহিনী কবে স্বাধীনতা পদক পায়? 2007 সালে। হ্যাঁ, 2007 সালে। উত্তর সঠিক হয়েছে। অনেক ধন্যবাদ। এবার আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমি বিপু, ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মে জব করি। অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর যে ইউনিফর্ম বা পোশাক রয়েছে, তাতে বিচিত্র রঙের সমাহার রয়েছে। বলতে হবে এই রং দিয়ে কি বোঝানো হয়েছে। ওখানে একজন হাত তুলেছেন। হ্যাঁ, মহিলা, বলুন আপনি। সবুজ রংটি সবুজ, দেশের সবুজ শ্যামলিমার প্রতীক। আর ধূসর রংটি দেশের মাটির প্রতীক। খয়েরি রংটি রক্তের প্রতীক। অনেক ধন্যবাদ, অনেকটা সঠিক হয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে পিঙ্কি, আমি বিবিএ করছি। অনেক ধন্যবাদ আপনাকে পিঙ্কি। আসলে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিফর্মের বিভিন্ন রং ব্যবহারের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ইউনিফর্মের সবুজ রংটি দেশের সবুজ শ্যামলিমার প্রতীক, ধূসর রংটি দেশের মাটির প্রতীক এবং মাটিতে তাজা রক্ত ঝরে পড়লে যে গাঢ় খয়েরি রং ধারণ করে, সেটি বোঝাতেই প্রতীক হিসেবে খয়েরি রংটি ব্যবহার করা হয়েছে। এবার আমরা চলে যাব দ্বিতীয় পর্বে। তার আগে যারা নির্বাচিত হয়েছেন সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। আমরা আমাদের নির্বাচিত 4 জন দর্শক এখানটায় পেয়ে গেছি। এবার আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। দর্শক মণ্ডলী, আমাদের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে আমাদের মনোবল বৃদ্ধি এবং মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করার জন্য বেশ কিছু যুগান্তকারী গান প্রচারিত হয়েছিল। সেই সব গানে যে শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন, তাদের মাঝখান থেকে 4 জন শিল্পীকে আজ আমরা এই পর্বের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আর তারা হলেন শিল্পী ফকির আলমগীর, এরপর রয়েছেন বুলবুল মহলানবিশ, রয়েছেন শাহিন সামাদ এবং সবশেষে রয়েছেন তিমির নন্দী। আজকে তারা স্বাধীন বাংলা বেতারে প্রচারিত তেমনই কিছু গান শোনাবেন, তবে পুরো নয়, অংশ বিশেষ। আর এই গানগুলোর উপর ভিত্তি করেই আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন। যিনি এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবেন, তিনি হবেন আজকের কম্পিউটার বিজয়ী। তাহলে আমরা শুরু করছি। আগে গানটি শুনুন, পরে আমি প্রশ্ন করব। শুরু করুন আপনারা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। অনেক ধন্যবাদ। এই গানটির গীতিকার এবং সুরকার কে? নাম বলতে হবে। গীতিকার গোবিন্দ হালদার, সুরকার সমর দাস। অনেক ধন্যবাদ, উত্তর সঠিক হয়েছে। গীতিকার গোবিন্দ হালদার এবং সুরকার সমর দাস। এবার আমরা শুনবো দ্বিতীয় গানটি। তবে এই গানটির আমরা মাঝখান থেকে শুনবো, অর্থাৎ অন্তরা থেকে। গানটি শুনে বলতে হবে এর মুখটি কি, অর্থাৎ শুরুটা কি। ফুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ, চিড়ি আছে পালকে ধরিতে হাত আছে কালিমা, কে আছে জোয়ান হাওয়া গুয়ান হাতেছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে চরিপা। বলুন আপনি। দুঃখিত, হয়নি। আমরা তাহলে মুখটি শিল্পীদের কণ্ঠেই শুনে নেই। দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারাবারোহে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারাবারোহে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। সুতরাং যাত্রীরা হুঁশিয়ার, কারণ এই গানটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং সুর করা এবং বহুবার শোনা।
তারপরও আমাদের দুর্ভাগ্য এই গানের কথাটিও আমরা ভুলে গেছি। যাকে আমরা চলে যাচ্ছি পরবর্তী গানে। ছোটদের বড়দের সকলে, ছোটদের বড়দের সকলে, গরিবের নিঃস্বের ফকিরের আমার দেশ, সব মানুষের, সব মানুষের, সব মানুষের। অনেক ধন্যবাদ। আপনাদের বলতে হবে এই গানের পরবর্তী 4টি লাইন কি। খুব পরিচিত গান, বহুবার আমরা শুনেছি। নেই নেই, তারপর ভেদাভেদ। আচ্ছা, এটাও পারছি না আমরা, অত্যন্ত দুঃখিত। পরবর্তী 4টি লাইন হচ্ছে নেই ভেদাভেদ হেতা চাষা আর চামারে, নেই ভেদাভেদ হেতা কুলিয়ার কামারে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দেশমাতা এক সকলের। আমরা অত্যন্ত দুঃখিত যে আমরা 3টি গানের মধ্যে শুধুমাত্র একটির সঠিক উত্তর পেয়েছি, অথচ এই গানগুলোই মুক্তিযুদ্ধের সময় আমাদের উদ্দীপ্ত করেছিল। তবে সুমন দেবনাথ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রবাসে থেকেও একটি হলেও সঠিক উত্তর দিতে পেরেছেন। সুতরাং আজকের কম্পিউটার বিজয়ী হচ্ছেন আপনি। এবং আপনারা যারা বাকিরা রয়েছেন তাদেরও নিরাশ হবার কিছু নেই। আমাদের এই পর্বের নিয়ম অনুযায়ী আপনাদের সবার জন্যই পুরস্কার রয়েছে, আর সেই পুরস্কারগুলি হচ্ছে আমাদের কাছে মহামূল্যবান পুরস্কার, এই বই রয়েছে, কেয়ার গিফট সামগ্রী এবং রয়েছে পরিবেশ বন্ধু গাছ। এই সবগুলি পুরস্কারে দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ, আর আপনাদের বিশেষভাবে ধন্যবাদ আমাদের এই পর্বে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ সবাইকে। পণ্য প্রচারের জন্য অন্য ধরনের দন্য পন্থাকে উত্তম বলে গণ্য করে নিজেকে ধন্য মনে করেন কেউ কেউ। আজকাল নাটককেও তেমনি পণ্য ভেবে নাটকের দর্শকের দৃষ্টি আটক করার জন্য অনেক চটকের আশ্রয় নেন কিছু নব্য নির্মাতা। এবারে তেমনই একটি দৃশ্য। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? আপনাদেরকে চাই। আপনাদের তো চিনলাম না। আমি ডাইরেক্টর আনোয়ার বক্স, নাট্য পরিচালক, ড্রামা ডিরেক্টর। ওখানে বসে কথা বলি? বসার কোনো দরকার নেই, বরং আপনি পরিবারের সবাইকে ডেকে নিয়ে আসুন, আমরা কিছু কথা বলতাম। আচ্ছা আচ্ছা, আমি ডাকছি। কই গো, এই ছেলে মেয়ে নিয়ে এদিকে এসো তো একটু। এসো এসো। হ্যাঁ, এবার বলুন। তার আগে একটু পরিচয় করিয়ে দিই, এরা হচ্ছে আমার নতুন ধারাবাহিক নাটক কে বলে পাগলের নায়ক নায়িকা। আসলে আমরাই আমাদের নাটকের ক্যাম্পেইন করতে এসেছি, আই মিন পাবলিসিটি। বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্পেইন? অবাক হবার কিছু নেই, স্কুল কলেজে গিয়ে পাবলিসিটি তো অনেক আগেই শুরু হয়ে গেছে। আমাদের ডাইরেক্টর সাহেব সাথে একটু নতুন মাত্রা যোগ করেছে, লোকের বাড়িতে বাড়িতে যে পাবলিসিটি করা আর কি। বলেন কি? জি, আমরা এক এক সপ্তাহে এক একটা মহল্লা যাব, সবাইকে আমন্ত্রণ জানাবো, সবাই যাতে আমাদের নাটকটি দেখে। তবে আমাদের নাটকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। দাঁড়ান, আপনাদের আমাদের নাটকের একটি গানের দৃশ্য লাইভ দেখাচ্ছি। হিরো হিরোইন, আপনাদের ওই লাভ সিনের গানের একটু অংশ দেখান তো। ঠিক আছে, মিউজিক স্টার্ট। ও গো মন উদাসী, দিলে মুচকি হাসি, মন উদাসী দিলে মুচকি হাসি, আন চান প্রাণিয়ে স্বপ্নে যে বাসি, আর তো আমার মন জাগে না ঘুমে রয়, কি করি হায় রে ফিস ফাস কথা হয়, কি করি হায় রে ফিস ফাস কথা হয়, কি করি হায় রে ফিস ফাস কথা হয়। তা ভাই কেমন লাগলো? যেমন লাগার তেমন লেগেছে। আচ্ছা, আপনাদের নাটকটা কি জয়েন্ট ভেঞ্চারের? এই প্রশ্ন কেন? মানে গানটির ভাষা বাংলা, সুরটা হিন্দি গানের। ভাবলাম কপিরাইট নিয়ে করছেন কিনা, একদম হুবহু নকল তো। আরে মজা লাগলেই হলো, আজকাল সব নকল নিয়ে তো আর কেউ ভাবছে না। যাই হোক, কাইন্ডলি আমাদের নাটকটা দেখবেন। এটা প্রচারিত হবে প্রতি শুক্র, শনি, রবি রাত 9টায় কাশেম টিভিতে। আশা করি আমাদের সঙ্গেই থাকবে। রঙ্গ করে সঙ্গ চাইলেও সঙ্গী পাওয়া যায় না, তবুও হাসির নামে উপহাসযোগ্য নাটক যেমন রমরমা, ভঙ্গি সর্বস্ব, সঙ্গীতের প্রচারও তেমনি, যেখানে আসলের কদর নেই। আরে শিল্পী, কি খবর? জি আলহামদুলিল্লাহ। ভাই ওই আমার অ্যালবাম রিলিজেরটা কি করলেন ভাই? কিছুই করিনি ভাই। ভাই 1 সপ্তাহ হয়ে গেল সিডিটা দিয়ে গেছি ভাই,
এখনো কিছুই করেন নাই? মানে আমার গান কি আপনার পছন্দ হয় নাই? ভাই আমার পছন্দে কিছু যায় আসে না, মার্কেটের পছন্দ হতে হবে এবং মার্কেটে কি চাই সেটা আপনাকে বুঝতে হবে। আমার সমস্যাটা কি? আপনার সমস্যা চারটা। আপনার ভরাট গলা, দরাজ গলা, খোলা গলা এবং আপনার গলা গম 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 করে, বুঝছেন? এটা তো ভালো, সমস্যা হবে কেন? এই যে ভাই আপনি হ্যাঁ একটু বুঝান তো। ভাই অবশ্যই সমস্যা। এখনকার স্টাইল হইতেছে চাপা গলা। গান শুনলেই মনে হইব কেটা জানি গলাটা চাপা ধইরা রাখছে, ফ্যাস ফেসে আওয়াজ বেরিব, মনে হইব ফ্যাস ফেসে গলা। ভাই এখন যে যত ফ্যাস ফেসায় গান গাইতে পারবো সে তত হিট। রেডিও টিভি সব জায়গায় এখন ফ্যাস ফেসে গলাই চলতেছে, আগের মতো দরাজ গলার কোনো কদর নাই। আছে, কদর আছে। যারা গলা বোঝেন তাদের কাছে কদর ঠিকই আছে। আপনাদের মতো কিছু অডিও কোম্পানি, কিছু চ্যানেল, এফএম রেডিও, দু একটা মোবাইল কোম্পানি এবং আপনাদের মতো কিছু শ্রোতাই দেশের শুদ্ধ সঙ্গীতের 12টা বাজানোর জন্য দায়ী। যন্ত্রের যন্ত্রণা শুধু গান নয়, মন প্রাণ ধ্যান জ্ঞানকেও আচ্ছন্ন করে বিচ্ছিন্ন করে ফেলছে পরিবার থেকে, সমাজ থেকে। অনেক অভিভাবকও এ নিয়ে ধাবিত নন। তোমার খবর কি? আমার খবর ভালো, রিটায়ার করে এখন খেত খামার নিয়ে আইছি। আর তোমারে তো জানাইছি আমার বড় ছেলেরে বিয়ে দিতেছি, এই যে দাওয়াতের কার্ড এইটা দিতে আসছি। সপরিবারে যাইতে হবে কিন্তু। তা তোমার ছেলে মেয়েরা সব কোথায়? জুইয়ের খবর কি? ভালো আছে তো মামনি? মনে তো হয় ভালোই আছে। দাঁড়াও, ওর ফেসবুক স্ট্যাটাসটা দেখা তোমার একটু ব্যাপারটা বুঝলাম না, কি দেখলা? ফেসবুক ও তুমি বুঝবা না। আরে জমানা পাল্টাইছে না দোস্ত। এই দেখো আমার মেয়ে কি লিখছে, সকাল থেকে মনটা খারাপ, কোনো কাজে মন বসছে না। তোমার মেয়ের খবর তোমার মোবাইলে পড়ে জানতে হয়? আরে এইটা ফেসবুক জমানা। বুঝলাম। আর তোমার ছেলে জুয়েল নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। দাঁড়াও, রিসেন্ট ছবিটা দেখাই। এই দেখো ও রিসেন্ট ছবি, আর সকালে আপলোড করেছে। হ্যাঁ দেখো কত বড় হয়ে গেছে। তা ওরা ফিরবে কখন? ওরা যে কখন ফিরবে তার তো কোনো ঠিক নেই। তুমি কোনো চিন্তা করো না দোস্ত, তোমার পোলার বিয়ে যাইতে না পারলেও মোবাইলে কনফারেন্স করায় আমার পোলা মায়ের সঙ্গে কথা বলায় দেবো। শোনো দোস্ত, আমিও কিন্তু মোবাইলেই তোমারে দাওয়াত দিতে পারতাম, তা না কইরা আমি নিজে আসছি ছোটবেলার বন্ধুত্বের টানে। মোবাইলে দাওয়াত দিলে কি সেই আন্তরিকতা থাকতো? থাকতো না। যাক, আজ তাইলে উঠি। তবে শোনো, যাবার আগে একটা কথা বলে যাই। তুমি আমার ছেলের বিয়েতে সময় দিতে না পারো, কোনো অসুবিধা নাই, তবে নিজের ছেলে মেয়েদেরকে একটু সময় দিও, কারণ ফেসবুক আর হার্ডবুকের মধ্যে মেলা পার্থক্য। হার্ড বুক বা হৃদয়ের বইটা খুলতে যখন আমরা ভুলতে বসেছি, আপন সন্তানদের দিন যাপনের খবরই যখন আমরা রাখি না, তখন নিভৃত পাহাড়ি একটি জনপদের 17 জন শ্রমজীবী মানুষের হৃদয়ের প্রসার ও আগামী প্রজন্ম নিয়ে ভাবনা আমাদের বিস্মিত করে, চমৎকৃত করে, শ্রদ্ধাবনত করে। এবার তেমনই একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। মধুপুর উপজেলা সদর থেকে 17 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত পাহাড়ি গ্রাম অরণখোলা। চারিদিকে অরণ্য আর বিলঝিল বেষ্টিত অনুন্নত এই এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। যেখানে ছিল না কোনো বিদ্যালয়, ছিল না 4-5 কিলোমিটার দূরে অবস্থিত বিদ্যালয়ে যাওয়ার জন্য কোনো ভালো রাস্তা। পায়ে হাঁটা পথ বর্ষাকালে ডুবে থাকতো কাদা পানির নিচে, ফলে শিক্ষাবঞ্চিত ছিল অরণখোলার শিশুরা। এই দুরবস্থা দেখে 2008 সালে এই গ্রামেরই রাবার বাগান শ্রমিক ফারুক আহমেদ স্বপ্ন দেখতে থাকেন কিভাবে গ্রামে একটি স্কুল করা যায়। এই অসম্ভব কাজটি তার একার পক্ষে করা সম্ভব নয়, তাই তিনি কথা বলেন তার বন্ধুদের সঙ্গে। বন্ধুদের কেউ ভ্যান চালক, কেউ দিনমজুর, কেউ ক্ষেত মজুর, কেউ জেলে, এছাড়াও রয়েছে তারই সহকর্মী কজন রাবার বাগান শ্রমিক। আর এভাবেই 17 জন শ্রমজীবী মানুষ এক হয়ে তাদের সীমিত আয়ের একটু একটু দিয়েই শুরু করেন স্কুলের কার্যক্রম। নিজেদের সামর্থ্যহীনতার মধ্যেও তারা খুঁজে বের করেন উপায়। স্কুল ঘরের জন্য নিজের থাকার ঘরটি ছেড়ে দিয়ে স্ত্রী সন্তান নিয়ে রান্নাঘরে আশ্রয় নেন রাবার বাগান শ্রমিক আমজাদ হোসেন। বাচ্চাদের লেখাপড়ার কষ্ট দেখে আমার খুব কষ্ট লাগে। কষ্ট লাগার পর আমি এই আমার থাকার ঘর স্কুল ঘর হিসেবে ছাইরা দিয়া আমি রান্না করে থাকি। কিছুদিন এভাবে চলার পর এগিয়ে আসেন গ্রামের কজন হৃদয়বান ব্যক্তি। তারা দান করেন 35% জমি। ছেলেরা যখন ভালো কাজ করার চেষ্টা করে, আমি 15% জমি দিই। তারপরে আমরা সবাই মিলে, এই যে ভাই বোন আমরা দেখতেছেন, সবাই মিলে আমরা 35% জমি দিই। এরপর স্কুল ঘর নির্মাণের অর্থ সংগ্রহের জন্য শুরু করেন এই 17 তরুণ নানান কার্যক্রম।
কেউ বাজারে বাজারে খেলা দেখিয়ে, কেউ বা মাছ বিক্রি করে, কেউ বা মাটি কাটার কাজ করে, কেউ বা ভ্যান চালিয়ে, কেউ বা রাবার বাগানে অতিরিক্ত সময় কাজ করে সংগ্রহ করেন অর্থ। এভাবে 70,000 টাকা জোগাড় করে ও স্থানীয় একটি সংস্থা থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে নির্মাণ করেন স্কুল ঘর। বর্তমানে বিদ্যালয়টিতে রয়েছে 3টি শ্রেণীকক্ষ। 6টি শ্রেণীতে বর্তমানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 256 জন, আর শিক্ষক রয়েছেন 4 জন, যারা কাজ করেন বিনা বেতনে। এই স্বপ্নবান 17 তরুণ আশা করেন নিজেদের ক্ষুদ্র সামর্থ্যে তারা যে শিক্ষার আলো জ্বেলেছেন, সে আলোয় একদিন আলোকিত হবে পুরো গ্রামটি। দর্শক মণ্ডলী, আজ আমরা এই শ্রমজীবী মহৎ মানুষদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমরা সবাই মিলে করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। আমরা এবার কথা বলবো এই স্কুলের প্রধান উদ্যোক্তা ফারুক আহমেদের সঙ্গে। ফারুক সাহেব, আমরা আপনাদের স্কুলের গল্প শুনলাম এবং দেখলাম, আমরা কি জানতে পারি আপনার স্কুলের বর্তমানে কি কি সমস্যা রয়েছে? বাচ্চাদের টয়লেটের সমস্যা, বেঞ্চের সমস্যা, ঘর বড় করা লাগবে ঘরের সমস্যা, বাচ্চাদের খেলাধুলার সরঞ্জামের সমস্যা। প্রধান সমস্যা হচ্ছে আমাদের স্কুলের কাগজপাতি সরকারিকরণ করা হয়নি। আমরা তো অশিক্ষিত লোক, এটা তো বুঝতে পারি না। আমরা আপনাদের সমস্যাগুলো শুনলাম এবং এসব সমস্যার সমাধানে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে এবং ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের জন্য ছোট্ট উপহার এই 2 লক্ষ টাকার চেক। এবং আপনাদের এই মহৎ উদ্যোগে সামান্য সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। একই সঙ্গে আমরা আশা করব কর্তৃপক্ষ যেন ক্ষুদ্র সামর্থ্যে গড়া এই বিদ্যালয়টিকে নিবন্ধিত করে এই বিদ্যালয়টির শিক্ষার আলো বিতরণের পথ প্রশস্ত করেন, যে আলোয় আলোকিত হতে পারে পুরো গ্রামটি। অনেক ধন্যবাদ আপনাদের, অভিনন্দন আপনাদের সবাইকে আবার। ভালো কাজকে ভালোবেসে আলোর পথে ভালোভাবে চলার এবং তা বলার মানুষ দিনে দিনে বাড়ুক, ছাড়ুক সবাই অন্যায়কে আশ্রয় প্রশ্রয় দেয়া, এই আশাকে ভাষায় রূপ দিয়ে ইত্যাদি উদ্ভাবিত ধারাবাহিক শপথ গ্রহণ অনুষ্ঠানের 3য় পর্ব দেখুন। প্রিয় ড্রাইভার ভাইয়েরা, আজ এই মান্দ্রক্ষণে শুরু হতে যাচ্ছে আমাদের নতুন বাস সার্ভিস, বিপদমুক্ত বাস সার্ভিস। সম্মানিত যাত্রী ভাইদের নিরাপদে যাত্রা সেবা দেওয়ার জন্য আমরা প্রতিদিন সকালে এই শপথ পাঠ করব। আপনারা আমার সাথে সাথে বলুন, আমি শপথ করিতেছি যে, আমি শপথ করিতেছি যে প্রতিদিন যাত্রা শুরুর পূর্বেই ড্রাইভিং লাইসেন্স, গাড়ির যান্ত্রিক ত্রুটি, জ্বালানি প্রভৃতি দেখিয়া লইব। যত্রতত্র গাড়ি দাঁড় করাইয়া অহেতুক যানজটের সৃষ্টি করিব না। অযথা কোনো গাড়িকে প্রতিদ্বন্দ্বী ভাবিয়া ওভারটেকের প্রতিযোগিতা করিব না। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া লইব না। নারী ও শিশুদের বাসে ওঠানামার সময় সতর্ক থাকিব। চলন্ত অবস্থায় কখনো মোবাইলে কথা বলিব না এবং ধূমপান করিব না। কখনো নির্দিষ্ট গতিসীমা অতিক্রম করিব না। রাস্তায় ট্রাফিক সিগন্যাল ও সকল ট্রাফিক আইন যথাযথভাবে মানিয়া চলিব। যাত্রীদের সাথে সর্বদা ভালো ব্যবহার করিব। শপথ এবং স্বপথ এক নয়, কারণ অনেকের পথই সুপথ হয় না, আবার সুপথে চলার শপথও অনেকের সয় না, যেমন আমাদের ভাগ্নে। তাই তো যতবারই নতুন ব্যবসা নিয়ে ভাগ্নে চায় মাথা ঘামাতে, মামাকেই হয় তাকে থামাতে। কম্পিউটার ভাই, তুমি ওই যে স্টেজের স্ট্রাকচারটাকে সুন্দর করে ডিজাইন করো, মিঠু তুমি একটু লক্ষ্য রেখে তো। আরে মামু আইসা পড়ছো, ভালোই করছো। আমরা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে তুমি আইসা পড়ছো। আমি আরো মনে করছিলাম মামু যে আমরা ফাইনাল ডিসিশন নেওয়ার পর তোমার ডাকো। এইবার মামু আমি একটা ভালো কাজে হাত দিছি, তুমি নিষেধ করতে পারবা না। তুই তো ব্যবসা ছাড়া কোনো কাজে হাত দিস না। এখন ক, এই প্রজেক্টের সাথে তোর ব্যবসার সম্পর্ক কি? আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলছি, এরা আমার কর্মী। ওগুলোয়া আমি একটা কালচারাল প্রোগ্রাম করব। ব্যবসাটা কোন জায়গায় এইটা ক? কইতাছি, এই তোমরা একটু সাইডে যাও তো, মামার বুঝাই যাও তো। মামা, অনুষ্ঠানের মধ্যে হইলো ব্যবসা। এই যে মনে করো টাইটেল স্পন্সর,
হ্যাঁ, এই বিজ্ঞাপন স্পন্সার, অনুষ্ঠান স্পন্সার, মিডিয়া পার্টনার, টেলিভিশনের কোনা কাঞ্চিতে বিজ্ঞাপন, সব জায়গায় তো টেহা। তুই শিল্পী পাবি কই? তুই শিল্পীকে বাজেট জানোস? জানি, ওই বাজেটটাই যাতে না লাগে, শিল্পীরাও যাতে আসে, আমারও যাতে 4টা পয়সা থাকে, এর জন্য একটা নতুন পরিকল্পনা নিচ্ছি। এই তো 2 নম্বরের গন্ধ পাইতাছি। কোনো 2 নম্বরে নাই। সম্মানজনক অনুষ্ঠান, অ্যাওয়ার্ড অনুষ্ঠান, স্বস্বক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার, কোনো উপলক্ষ ছাড়া এমনি এমনি যদি মাম কোনো অনুষ্ঠান করি, তাহলে তো শিল্পীকে পয়সা দিয়ে পুরাই দেবো না, আর সব শিল্পীকে পাওয়া যাবো না। কিন্তু যদি অ্যাওয়ার্ড অনুষ্ঠান করি, তাইলে দেখবা শ্বশুর শ্বশুর করে সব শিল্পী চাইতেছে। আমি ফোন করব কি, উল্টা আমারই ফোন করে কইব, কটার মধ্যে বসতে হবে ভাইয়া, টাকাও লাগবো না। তুই কি মনে করছস তোর এই পুরস্কার নিতে শিল্পীরা আইবো? আহারে মামা, আমার পুরস্কার হইব কে? আমি তো ফড়ায় মড়ায় কোনো কোম্পানিতে রাজি করব। এই যে যেমন মনে করো কমলা গুড়া সাবান অ্যাওয়ার্ড, এই পুরস্কারের বিচার করবো কারা? আরে তুমি আসো বিচার লইয়া, এইসব পুরস্কারের কোনো বিচার আচার আছে? যেসব শিল্পীরা শিডিউল দিব, অনুষ্ঠানে এসে নাচ গান অভিনয় করবো, তার মধ্যে বাড়াবাড়ি করে পুরস্কার দিয়ে দেবো। আমি শিওর আমার কমলা সাবান অ্যাওয়ার্ড অনুষ্ঠান হিট করবোই। তোর কথা শেষ হয়েছে? জি। এইবারে অনুষ্ঠানের চিন্তা শেষ কর, বরং এইসব পুরস্কার যারা দেয় আর যারা নেয় তাদের কি করে বোঝানো যায় সেই পরিকল্পনা কর। তোর মাথায় তো কুলাইব না, অগ চিন্তা করতে ক। শুরু না হইতে শেষ, তার মানে পুরস্কার দিব না? না, পুরস্কার হইতেছে কাজের মূল্যায়ন, কিন্তু তুই তো কাজ না, তুই তো শিডিউলের মূল্যায়ন করলি। যে শিডিউল দিব সেই পুরস্কার পাইব। এইসব তো পুরস্কার না, পুরস্কারের নামে তিরস্কার, বুঝছস? পরিষ্কার। পাবনা থেকে শাহজাহান আলী মুঠোফোনের সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে জানিয়েছেন, আমি প্রায় 1000 গান লিখেছি, তার মধ্য থেকে ইত্যাদিতে প্রচার করার জন্য 50টি গান পাঠালাম। এখন আমার কি করণীয় জানাবেন? ভাই শাহজাহান আলী, আপনার মতো অনেকেই আমাদের কাছে শত শত গান পাঠান, কিন্তু আমরা তা গ্রহণ করতে পারি না। কারণ যে কোনোভাবে অন্তমিল দিয়ে গান লিখলেই তা গান হয় না, কারণ গান লেখারও নির্দিষ্ট কিছু ব্যাকরণ রয়েছে। সেটা না বুঝে না মেনে লেখা পাঠান বলেই আমরা তা গ্রহণ করতে পারি না। আপনার গানগুলো প্রচার করতে পারলাম না বলে দুঃখিত। ঢাকার ধানমন্ডি থেকে আরিফ হোসেন চৌধুরী লিখেছেন, প্রতিটি উন্নত দেশের নগরগুলোর পরিকল্পনা অনুযায়ী তৈরি করা হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাজধানী ঢাকা ইতিমধ্যে একটি অপরিকল্পিত নগরী হিসেবে পরিচিতি পেয়েছে। ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। রাজধানীর অনেক এলাকার মতো ধানমন্ডি আবাসিক এলাকাটি এখন আর আবাসিক এলাকা নেই। বিভিন্ন ধরনের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বহুতল ভবন, যা 11 থেকে 13 তলা পর্যন্ত নির্মিত হচ্ছে। ধানমন্ডির সবগুলো বাড়ি 6 তলা পর্যন্ত নির্মিত হলেও নতুন আইনে হঠাৎ করে 4-5টি বহুতল ভবন ধানমন্ডির সৌন্দর্যহানি করছে। তাই প্রাথমিক অবস্থাতেই এসব ইমারত নির্মাণ বন্ধ করে ইমারতগুলো 6 তলার মধ্যে সীমাবদ্ধ রেখে ধানমন্ডির সৌন্দর্য রক্ষার জন্য রাজ্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। পরিকল্পনা এবং আকাশ কুসুম কল্পনা যে এক নয়, তা হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কল্পনাতেই নেই। আবাসিক এলাকার জন্য যে পরিবেশ থাকা প্রয়োজন, তা যত্রতত্র ব্যাঙের ছাতার মতো ক্যাম্পাসবিহীন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা ব্যবসা প্রতিষ্ঠান হতে দিয়ে আগেই ধ্বংস করা হয়েছে। তারপর এই গুটি কয়েক বহুতল ভবনের রাহুগ্রাস ধানমন্ডির সৌন্দর্যকে বিকৃত করে চলেছে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময় থাকতেই এই অসম বৈসাদৃশ্য বন্ধ করবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নাম্বার 2674, জিপিও ঢাকা 1000, আর ইমেল করতে পারেন ittadi1@yahoo.com এই ঠিকানায়। মোবাইলের মাধ্যমেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আই লিখে তারপর একটি স্পেস দিয়ে আপনার বক্তব্য লিখে পাঠাতে পারেন 2580 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে। ধন্যবাদ। বাণিজ্যিক বা আবাসিক এলাকা, মহল্লা বা পাড়া নৈশ প্রহরী ছাড়া চলে না, এবং তারা চোর ডাকাতের সাড়া পেলে তারা করবেন এবং বাঁশির শব্দে নাড়া দিয়ে জাগিয়ে দেবেন সবাইকে, এটাই প্রত্যাশা। কিন্তু চিত্রটি যদি এমন হয়, কেউ কেন ভাই, আমি কিছু কমু না, পেটের যারা গার্ডের চাকরি লইছি, আপনারা যা খুশি করেন, যে বাড়িতে খুশি চুরি করেন, আমি একটা কথাও কমু না, খালি আমারে মাইরেন না। ভাইজান, গলা শুনে মনে হয় আমাকে মহল্লার পাহারাদার বসির। ও মা, কয় কি আপনারা দিয়ে আমার 14 গোষ্ঠীর খবর নিয়ে আইছেন?
বাইরে এখান থেকে। বাইরে আগে কোন আমারে মারবেন না, তাইলে আমার বউ বাচ্চা এতিম হয়ে যাবো ভাই। আগে তুমি বাইরে না, আমার ডর করে। বসির, আমি আকরাম, এই মহল্লার মালিক সমিতির সভাপতি। আসসালামু আলাইকুম স্যার। কইছিলাম না ভাইজান ওইটা বসির। হ্যাঁ বসির, তোমারে দিছি চাকরি নাইট ডিউটি দিতে, আর তুমি ডরে লুকায় নিছো আর কেউ চুরি করেন কিছু কম না, তোমার সাহস তো কম না। স্যার, আজকাল চোর ডাকাতরা যেসব লেটের যন্ত্রপাতি নিয়ে চলে, তার কাছে এইসব লাঠি তো কিছুই না। এদিন এক চোরের পিছন থেকে ডাক দিছিলাম, অমনি চাপাতি নিয়ে এমন দৌড়ানি দিল। তোমরা দুইজন কারো কিছু করতে পারলো না? স্যার, আমরা দুইজন তো থাকি দুই মাথায়, কেরা কারে বাঁচাইবো? আমাদের কাইলি টাকা পয়সা দিয়ে বিদায় করে দিয়েন, দেশে যে কামলা কাটুম তাও ভালো। এই মিয়া, মহল্লার পাহাড়ের কি হইব এই চিন্তা তোমার আছে? আরে এই চিন্তা এই কি করবো? আমি চিন্তা করতেছি এই পাহারাদাররা এখন কে পাহারা দিবে? প্রহরীকে পাহারা দেবে কে? এভাবে পাহারাদার বাড়তে বাড়তে হয়তো দেখা যেত পুরো মহল্লার সবাই রাত জেগে প্রহরী হয়ে গেছে। এ তো গেল রাতের উৎপাতের কথা, কিন্তু দিনের বেলায় হেলায় ফেলায় কিংবা খেয়ালের খেলায় বিনা দোষে কোন রোষে বা আক্রোশে কখন যে কে এসে কি করে বসে সেই শঙ্কায় শঙ্কিত এক অফিস যাত্রীর শঙ্কার কথা শুনুন। আসেন আসেন রহমত সাহেব, আসেন অফিসে নামিয়ে দেবো। না ভাই, আপনি যান, আমি একটা সিএনজি বা বাসে চলে যাব। আচ্ছা, ঘটনাটা কি বলেন তো? আপনার গাড়ি কিনা সামর্থ্য আছে, তারপর আপনি গাড়ি তো কিনবেনই না, অন্যের গাড়িতেও যাবেন না, কারণটা কি? নিরাপত্তা। গাড়িতে গেলেই তো বরং আপনি নিরাপদে থাকবেন। কি যে বলেন, চারিদিকে এত কিছু দেখেও বুঝেন না? আরে আজকাল তো সবার সব রাগ হলো এই গাড়ির উপরে। কে যে কখন কোন কারণে কার গাড়ি ভাঙবো তার কোনো নিশ্চয়তা আছে? শেষে দামি গাড়িটাও যাইব আর নিজের জীবনও পড়বো হুমকির মুখে। তার চাইতে একটা সিএনজি বা বাসে চলে যাব, ঝামেলা দেখলে নাইমার দৌড় দেবো। নিজের গাড়ি হলে তো আর গাড়ি ফালে দৌড়াইতে পারবো না। সেই ক্ষেত্রে পরিস্থিতি বুঝে গাড়ি বের করবেন। সব সময় তার গাড়ি ভাঙচুর হচ্ছে না। সব সময় হইতেছে না কথাটা ঠিক, কিন্তু কোন সময় যে হইব সেইটার তো কোনো গ্যারান্টি নাই। আজকাল যে কোনো কিছু হইলেই আওয়াজ একটাই, ভাঙ গাড়ি। চায়ের দোকানে দুই বন্ধুতে তর্কাতর্কি, বাস খেপটা গিয়া লাডি একটা লইয়া তোর দেখ গাড়ি ভাঙ। রিক্সার ভাড়া লিয়া ঝগড়া, বাস চেকটা গিয়া ভাঙ গাড়ি। প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া, ভাঙ গাড়ি। আর এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে তরকারিতে নুন কম হয়েছে কেন এই লিয়া স্বামী স্ত্রী ঝগড়া লাগলে স্বামী যাইব গাড়ি ভাঙতে, কিংবা বাপে পোলারে পিটালে পোলার রাইগা যাইব গাড়ি ভাঙতে। এগুলো এই গাড়ি ভাঙার নমুনা দেখলে মনে হয় গাড়িটা নিজের সম্পত্তি। সুতরাং আপনি যান ভাই, আমি আমার মতো যান। আরে এই বিপদ তো যে কোনো গাড়িতে হতে পারে। পারে, সেই জন্যই তো চিন্তা করছি ভবিষ্যৎ আর গাড়িতেই জরুম না, হাঁটা গাড়িতে যাব। আপনি তো আমাকেও চিন্তায় ফেলে দিলেন। ড্রাইভার। জি স্যার। ওই গাড়িটা গ্যারেজে ঢোকাও। জি আচ্ছা। চলেন ভাই, আমিও হেঁটে যাই। চলে। হাঁটা নিয়ে একটি গ্রাম্য বচন ছিল, হাটবারে হেঁটে হেঁটে হাটে যাবার হাঁটাহাঁটিতে হাঁটুরেদের হাঁটুর ব্যথা হটে যায়। ইদানিং হাটে নয়, রাজধানীর রাস্তাঘাটে বিচিত্র সব হাঁটার ঘটনা হুটহাট করেই ঘটে। তেমনি এক হাঁটার দৃশ্য দেখে এক এক গ্রাম্য যুবকের বিস্ময়। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, সংগ্রাম সংগ্রাম চলতেই চলবে। ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সংগ্রাম সংগ্রাম চলতেই চলবে। আচ্ছা ভাইজান, এইটা আবার কিরকম মিছিল? একদল দেখি মিছিল করতে করতে সামনের দিকে যাইতেছে, আরেক দল দেখি উল্টো হয়ে ক্যামেরা নিয়ে পিছ দিয়া সামনের দিকে যাইতেছে। ঘটনাটা কি? ঘটনাটা কিছুই না, যারা ক্যামেরা নিয়ে পিছন দিকে যাইতেছে ওনারা তো মিছিল করতেছে না, ওনারা সাংবাদিক, ওনারা মিছিলের ছবি তুলতেছে। মিছিল তো করতেছে মাত্র 8-10 জন। কোন কি? অথচ মিছিল দেখলে মনে হয় বহুত লোক। মনে তো ওই বই, এখন দেশে 24-25টা চ্যানেল, এক একটা চ্যানেল থেকে 2 জন করে সাংবাদিক আসলেও 50 জন সাংবাদিক। এরপর হেগোলগে আছে 24-25টা গাড়ি, এরপর রেডিওর সাংবাদিক, পত্রিকার সাংবাদিক, পিছিয়ে আবার পুলিশ। সব মিলায়া মিছিলের মানুষের সাথে হেগো সংখ্যাই তো বেশি, যে কারণে মিছিলটা আপনার কাছে বড় মনে হইতাছে। ভবিষ্যতে এইসব মিছিল আরো বড় মনে হইব। কেন? চ্যানেল আরো আসতেছে না। স্বাধীনতার এই মহান মাসে আমাদের স্বাধীনতার বীর সৈনিকদের নিয়ে এবারে গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান আর সুর করেছেন আলী আকবর রূপু। আর গানটির সঙ্গে কোরিওগ্রাফিতে অংশগ্রহণ করেছে ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী। আর গাইছেন আমাদের সবার প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন।
সে তো লাখো শহীদের তাজা রক্তের মূল্য, সারা পৃথিবীর ঐশ্বর্য কি হয় তার সমতুল্য। তাই জীবন মরণ এক বিন্দুতে এনে বলি শেষ কথা, স্বাধীনতা 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 স্বাধীনতা। স্বাধীনতা সে তো মুক্তি সেনার উদ্ধত সঙ্গিনে আমরা নিয়েছি চিনে, স্বাধীনতা সে তো মুক্তি সেনার উদ্ধত সঙ্গিনে আমরা নিয়েছি চিনে। পতাকায় আঁকা যে রক্তরাগ সৈনিক তার প্রহরী সজাগ, মাটিতে সাগরে আত্মরিক্ষে ছড়ানো সেই বারতা। স্বাধীনতা 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 স্বাধীনতা। স্বাধীনতা সে তো গণমানুষের ঐক্যের বন্ধনে শান্তি সাজানো মনে, স্বাধীনতা সে তো গণমানুষের ঐক্যের বন্ধনে শান্তি সাজানো মনে। জনতার বুকে যে মুক্তি স্বাদ দুর্জয় আর অমিত অবাক চিরজাগরিত দীপ্ত সূর্য পেল সে উজ্জ্বলতা। স্বাধীনতা 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 সে তো লাখো শহীদের তাজা রক্তের মূল্য, স্বাধীনতা সে তো লাখো শহীদের তাজা রক্তের মূল্য, সারা পৃথিবীর ঐশ্বর্য কি হয় তার সমতুল্য। তাই জীবন মরণ এক বিন্দুতে এনে বলি শেষ কথা, স্বাধীনতা 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 স্বাধীনতা। এবারে যথারীতি নানি আর নাতি, যাদের কথা আছে শেষ নেই, সমস্যা আছে সমাধান নেই। কারণ নানি জীবনের ঘানি টানাটানি করতে করতে শুনেছেন অনেক বাণী, কিন্তু হয়নি কোনো সমাধানই। আর এদিকে নাতি সবকিছুর সমাধান চায় রাতারাতি। দেখা যাক আজ এই মঞ্চে কোন বিতর্ক তাদের সাথী। নাতি আয় নাতি, ওই কি রে তোরা তখন ধরে ডাকতেছিস, জবাব দেস না কেন? কি দেখতেছস? লিফলেট দেখছো কি লেখছে? ঢাকাকে রক্ষা করুন, সুন্দর নগরী হিসেবে গড়ে তুলুন। তো ভালোই তো লেখছে, তোর অসুবিধা কি? আরে ভালো কথা তো সবাই লেখে কয়, কিন্তু ভালো কামটা কয়জনে করে? কোনো একটা ইলেকশন আইলে দেখবা বিভিন্ন মানুষের ছবির সাথে সুন্দর সুন্দর কথা লেখে পোস্টার আর বিলবোর্ড দিয়ে ঢাকা শহর ভইরা ফেলায়। এখনো তো দেখতেছো, অথচ এটি নাকি নিষিদ্ধ। এইটাও সেই রকম একটা মিনি পোস্টার। তুই কি কইতে চাইতাছস খোলাখুলি ক। এই যে পোস্টারে এইসব কথা লেখে, কিন্তু তুমি কও নানি এই ঢাকা শহরে যানজট কেডা কমাইতে পারবো? বুড়িগঙ্গার পানি কেডা পরিষ্কার করবো? নদী দখলটা কেডা বন্ধ করবো? এই যে রাস্তায় রাস্তায় এত তার ঝুলতেছে, কেডা কাটবার পারবো? এইসব কাম যে কবে শেষ হইবো কেউ কইতে পারে না। চুপ কর, ছোট মুখে বড় কথা। তোরা তো চিন্তা কিসের? চিন্তা তো আমি আমার লেগে করি না। শোনো, আমি চাই যে ছোট হইলেও বয়স তো বাড়ছে, কিন্তু যাগো বয়স কম আমি হাগো ভবিষ্যতে লেগে চিন্তা করতে। তোরা তো চিন্তা করার লাগবো না।
যেইটা পারে না সেইটা নিয়ে লাফালাফি। ওই যে গানের কথাই আছে না, বামুন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না। কথাটাও তো ঠিক না। কি ঠিক না? ওই কি ঠিক না? তুমি তো লম্বা, চারটারে ধরো দুই পারবা? পারবা না। চাঁদ হলে এখান থেকে 1,80,000 মাইল দূরে, খালি আমাকে সাইজে দুষ দাওকে। চুপ কর, এত পাচাল পারবি না। আমি কত শখ করে তোরে নাটক করতে নিয়ে গেছিলাম, একটা ব্রেক দিতে চাইছিলাম। তো ঠিকই তো আছে, ব্রেক তো দিছই। ব্রেক দিছি মানে? হ্যাঁ, এই যে থাইমা গেছি, নাটকটা করি নাই, ব্রেক দিলাম। যাক এখন কেউ ডাক্তারছিলাম। তোরে ডাক্তারছিলাম গ্যাস বিল, পানি বিল, কারেন্ট বিল সব দেওয়ানোর লেগে। যা দিয়ে আয়। কারে দিয়াম? ওই বিল কই দেয় তুই জানোস না? জানি, তবে নানি বিল না, কথাটা হইব বিলের টাকা। কথাবার্তা না বুঝে খালি পেশাল করো আর আমার তো হুদাই জারি না। ওই চোখনামা, চোখনামা, চোখনামা কত ক? আমি জল জানতে চোখ দুটো এখান থেকে নামাইতে গেলে তো অপারেশন লাগবো, ডাক্তার লাগবো। আমি বুঝতে পারছি, তোরে আমার একটা বড় ডাক্তার দেখান লাগবো, তোর মাথাই নষ্ট হয়ে গেছে। এই কথাটাও ঠিক না, বড় ডাক্তার না, কো ভালো ডাক্তার দেখাই তুই। ছোট হইলেও ডাক্তার ভালো হইতে পারে, যেমন তুমি বড় আমি ছোট, আমার কি বুদ্ধি কম? আমাদের দেশের একটি অত্যন্ত জনপ্রিয় গান রয়েছে, যার দুটি পংক্তি হচ্ছে, কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। এই স্বার্থ সর্বস্ব সমাজে আমরা যখন এর বিপরীত কিছু দেখি, তখন আপনা আপনি আমাদের চোখে পানি চলে আসে, আর তা হচ্ছে আনন্দাশ্রু। তেমনই একটি ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরব। পর্দায় যে মানুষটিকে দেখছেন, এই জীবন যোদ্ধার নাম রফিকুল ইসলাম, বয়স 80 বছর। আপন সন্তান সহ তার প্রিয়জনেরা এই পঙ্গু মানুষটিকে ছেড়ে দূরে সরে চলে গেছে। হয়তো তার প্রাণের আকুতি তারা শুনতে পায়নি, আর তাই নিজের চলাচলের হুইলচেয়ারটিকেই তিনি বানিয়েছেন জীবন ধারণের অবলম্বন। নিজেই যার নাম দিয়েছেন জীবন সংগ্রাম স্টোর। জামালপুরের এই রফিকুল ইসলাম নদী ভাঙনের শিকার হয়ে স্ত্রী পুত্র নিয়ে একসময় পাড়ি জমান ঢাকায়। ছোট্ট একটি চাকরি করতেন। এভাবেই চলছিল তাদের 3 জনের সংসার। 1994 সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি হয়ে যান প্রতিবন্ধী। এরপর তার একমাত্র সন্তানও একদিন তাকে ছেড়ে চলে যায় প্রবাসে। পিতামাতার কোনো খোঁজ খবরই সে রাখে না। সন্তানের শোকে কিছুদিন পর তার স্ত্রীও পাড়ি জমান পরবারে। আমার বাপ 2002 সালে মারা গেছে। পরে আমার ঘরের জিনিসপত্র বিক্রি করে আমি এই গাড়িটা বানাইছি। 1774 টাকার মাল কিনে এই দোকান নিয়ে দেশে দেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি। স্ত্রীকে হারিয়ে বৃদ্ধ রফিকুল ইসলাম হয়ে পড়েন একা, নিঃসঙ্গ। সেই থেকে এই হুইলচেয়ারই এই বৃদ্ধের সার্বক্ষণিক সঙ্গী। জীবন ধারণের জন্য হুইলচেয়ারে করা তার এই জীবন সংগ্রাম স্টোর নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন 39টি জেলা। ঘুরতে ঘুরতে জামালপুর থেকে পিরোজপুর, এই হুইলচেয়ারই যেন তার বাড়িঘর। এখানে বসেই তিনি তার জীবন সংগ্রাম স্টোর চালান এবং এ থেকে যা আয় হয় তাই দিয়েই কোনো রকম জীবন ধারণ করেন। এখানে বসেই তিনি খান, নামাজ পড়েন, রাতে এখানেই শুয়ে থাকেন। সারাদিনে খান কয়েকটি বিস্কিট, রাতে 5 টাকার ভাত, সাথে একটু ডাল বা সবজি। কারণ পেটে ক্ষুধা থাকতো, খাইতাম না, টয়লেট যাওয়া আমার খুব কষ্ট, এই জন্য একবেলা খাইতাম যাতে টয়লেট না হয়। নিজে যেহেতু চলতে পারেন না এবং সাহায্য করারও কেউ নেই, তাই কোনো মসজিদের সামনে গাড়ি রেখে অনেক কষ্টে পা দুটো টেনে টেনে যেতেন টয়লেটে। পিরোজপুরেও এভাবেই চলছিল তার জীবন সংগ্রাম। এখানেই একদিন তার উপর দৃষ্টি পড়ে এক রিক্সা চালকের। নাম তার লোকমান। প্রতিদিন রিক্সা চালিয়ে যাবার পথে তাকিয়ে তাকিয়ে দেখতেন তিনি বৃদ্ধকে। কখনো রিক্সা থামিয়েই খোঁজ খবর নিতেন। আমার দেখে আসলে খারাপ লাগছে যে একটা মানুষ এইভাবে কষ্ট করতে আছে। যে আমার তো বাবা ছিল, বাবার প্যারালাইসিস ছিল, তাকে আমি নিয়ে টানছি, তাকে নিয়ে কষ্ট করছি। তো মনে মনে একটা চিন্তা করলাম যে ওনারও আমি সেভাবে রাখতে পারবো। একদিন বৃদ্ধকে তিনি প্রস্তাব দেন তার বাড়িতে নিয়ে রাখার, কিন্তু রফিকুল ইসলাম ফিরিয়ে দেন লোকমানকে। কারো বোঝা হতে চান না তিনি। লোকমান নিরস্ত না হয়ে চেষ্টা করে যেতে থাকেন। লোকমান এবং তার স্ত্রীর অনুরোধেই শেষ পর্যন্ত হার মানতে হয় রফিকুল ইসলামকে। তারপর থেকেই এই বৃদ্ধ আছেন লোকমান পরিবারের সাথে। রফিকুল ইসলামকে পেয়ে লোকমানের 2 ছেলে যেন ফিরে পায় তাদের দাদুকে। লোকমানের স্ত্রীও নিজের শ্বশুরের মতোই যত্ন নেন রফিকুল ইসলামের। আমার এক শ্বশুরকে হারাইয়া আর এক শ্বশুর পাইছি, তাই আমি শ্বশুরের মতনই শ্রদ্ধা করি। জীবন সংগ্রামে ক্লান্ত রফিকুল ইসলামের জীবনে তাই এখন অনেকটা শান্তির পরশ ফিরে এসেছে। আপন সন্তান তার খবর না নিলেও সম্পূর্ণ অপরিচিত এই রিক্সা চালক লোকমান তাকে পিতৃশ্রদ্ধায় বুকে তুলে নিয়েছেন পরম মমতায়। স্বার্থ নয়, ভালোবাসার, মানবিকতার এই বন্ধন। দর্শক মণ্ডলী,
আজকে আমরা সেই জীবন সংগ্রামী রফিকুল ইসলাম এবং সেই হৃদয়বান ব্যক্তি রিক্সা চালক লোকমানকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসছেন রফিকুল ইসলাম এবং লোকমান। লোকমান সাহেব, শুরুতেই আপনার কাছে জানতে চাইব, প্রথম যেদিন আপনি রফিকুল ইসলামকে আপনার বাড়িতে নিয়ে যাবার জন্য প্রস্তাব দিয়েছিলেন তখন তার কি প্রতিক্রিয়া হয়েছিল? তখন বললো যে দেখো বাবা, আমি 39 জেলা ঘুরে গিয়েছি, আমার তো এমন কেউ বলে নাই, তুমি যখন বলছো আমার একটু চিন্তা করার বিষয় আছে। তারপর আমি কয়েকদিনই বলছি, সে রাজি হয় না। এরপরে সে আমার বললো ঠিক আছে বাবা, আমি তো যাবো, যাবার আগে তোমার বাসায় একটু বোঝার দরকার আছে। আমার যে খেজুত করবে তার সাথে আমার একটু বোঝার ব্যাপার আছে। তখন বাসায় আমি দাওয়াত দিলাম তারে। যাওয়ার পরে আমার পরিবারের সাথে বসলো, সে বললো আসেন আপনি। তারপরে আমি ওই আমার বাবার জায়গায় তারে আমি বসেছি। আপনি তো রিক্সা চালিয়ে সংসার চালান, এতে আপনার নিজেরই চলা খুব কঠিন, তারপরও আপনি রফিকুল ইসলামকে রেখেছেন, এতে আপনার সমস্যা হচ্ছে না? সমস্যা হয়, তারপরও এর তো কেউ নাই। আপনার নিজেরা খেলে তারও দুইটা খাইতে পারবে। চাচা, এবার আপনার কাছে জানতে চাইব, লোকমানের পরিবারে এই নতুন পরিবেশে আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। ছেলের বউ, নাতি নাতুরের যে একটা অভাব আমার ছিল, আমার ভিতরের যে হাহাকার ছিল, তাদের ভালোবাসায় আমার বৌমার এই অক্লান্ত খেদমতে আমি খুব সন্তুষ্ট আছি এবং নিয়ত করছি যে খাই না খাই এদের পাশে থাকি অন্তত মনের শান্তিটা আমি পাবো। অনেক ধন্যবাদ আপনাকে। তো রফিকুল ইসলাম সাহেব, লোকমান সাহেব, আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমরা আপনাদের এই ভালোবাসার সংসারে ছোট্ট একটি উপহার দিতে চাই, আর তা হচ্ছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে 1 লক্ষ টাকার চেক। আর যেহেতু আজকে আপনাদের এই পরিবারের মুরব্বী হচ্ছেন চাচা, তাই তার হাতেই তুলে দিচ্ছি আপনার জন্য এই 1 লক্ষ টাকার চেক। আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, এই কামনা করছি। দর্শক মণ্ডলী, কিছুদিন আগে এই ইত্যাদিতেই আমরা একটি গান প্রচার করেছিলাম, যার কথা ছিল মানুষের পাশে মানুষ দাঁড়াবে, মানুষের দিকে দুহাত বাড়াবে। এই স্বার্থান্ধ সমাজে আমরা রফিকুল ইসলাম এবং লোকমানের কাছ থেকে কি কোনোই শিক্ষা নিতে পারি না? কিংবা সেই সব সন্তানেরা বাবা মা নিজের সর্বস্ব বাজি রেখে যাদের বড় করেন, যারা নিজের পায়ে দাঁড়িয়ে ছিঁড়ে চলে যায় সব ভালোবাসা মমতার বন্ধন, তারাও কি কোনো শিক্ষা নেবে? আমাদের বোধ ও বুদ্ধির কাছে সেই প্রশ্ন রেখেই শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।